এবং সেক্ষেত্রে আমি যেটি বলবো যে তুমি যে প্ল্যাটফর্মে আসো বা যেখানে আসো, এটি নিঃসন্দেহে একটি ভালো প্রতিষ্ঠান। কেন ভালো প্রতিষ্ঠান? অন্য গতানুগতিক প্রতিষ্ঠানের থেকে ক্যাডেট অর্গান একটু এক্সেপশনাল। আমি যখন নিজে এখানে খোঁজ নিতে এসেছিলাম, তখন এখানকার টিচার তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রম হবে। এই কারণে আমি আর অভিজ্ঞতা থেকে বলছি, বা আমার নিজের বাচ্চা জয়ী সরকার, আমি ওর বাবা, তো ওকে আমি ভর্তি করি, আমি নিজেও অনেক প্লিজড, কারণ এখান থেকে যে গাইডলাইনটি দেওয়া হয় আমার কাছে মনে হয়েছে অন্যদের থেকে ভালো। সেক্ষেত্রে তুমি যদি এই লাইনে থাকো বা এখানে থাকো, নিঃসন্দেহে তোমার জীবনে সফলতা আসবে বলে আমি বিশ্বাস করি। উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ একটু ভিন্নভাবে করে। আজকের মিষ্টিমুখ ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন বিশেষ অতিথি মহোদয়, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বা আমার সন্তানতুল্য শিক্ষার্থীরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে অনেক ভারী ভারী কথা বলবো না, অনেক ভারী কথা স্টুডেন্টরা শুনেছে, তো সেক্ষেত্রে আমি জাস্ট একটা বা দুটো গল্প বলবো যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়, বা আমি যে উদ্দেশ্যে কথা বলতে চাই সেটিও যাতে পূরণ হয়। একবার বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক, উনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। যারা স্টুডেন্ট আছে একটু মন দিয়ে শুনবে। বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক এই বিদেশ ভ্রমণে গিয়েছেন, তাই না স্বভাববশত উনি সকালবেলা হাঁটতে বের হন, মানে মর্নিং ওয়াক করতে বের হন। তো সকালবেলা হাঁটতে বেরোনোর পর উনি একটা অদ্ভুত দৃশ্য ওনার চোখে পড়েছে। মানে অদ্ভুত বলা হচ্ছে এই কারণে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি একটু অদ্ভুত বা আজগুবি। তো উনি দেখেন যে একটা কিন্ডারগার্টেন স্কুল, সেই স্কুলের সামনে মানে গেটে, ওই স্কুলের যিনি একেবারে প্রধান বা প্রিন্সিপাল বলা হয় উনি দাঁড়িয়ে আছেন, আর একটা করে বাচ্চা গেট দিয়ে ঢুকছে, আর যিনি ওই স্কুলের প্রিন্সিপাল উনি প্রত্যেক বাচ্চাকে এরকম করে স্যালুট করছেন। কোনো কোনো বাচ্চা যদি শার্ট ঠিক না থাকে উনি সুন্দর করে ঠিক করে দিচ্ছেন, কোনো বাচ্চার যদি জুতার ফিতা খোলা থাকে উনি নিজের হাতে এটা বেঁধে দিচ্ছেন। তো এটা দেখার পরে বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক এই ভদ্র মহোদয়ের বিষয়টা একটু খটকা লেগেছে যে এমনটা তো আমাদের দেশে হয় না। আমাদের দেশে সাধারণত স্টুডেন্টরা টিচারকে দেখলে সালাম করেন বা টিচারকে সমীহ করেন, তো এখানে বিষয়টি ব্যতিক্রম। এই কারণে উনি আস্তে করে এগিয়ে গিয়ে বললেন, স্যার আপনাদের স্কুলে কি আজকের কোনো বিশেষ দিন? তা প্রিন্সিপাল মহোদয় বলছেন, না আজকে তো কোনো বিশেষ দিন নয়। বলছে যে আপনি যে এই প্রত্যেক বাচ্চাকে স্যালুট করছেন, এই জুতার ফিতা নিজের হাতে বেঁধে দিচ্ছেন, আসলে এটা করার কারণটা কি? তখন প্রিন্সিপাল স্যার বলছেন যে আসলে আপনি যেরকমভাবে দেখছেন আমি এরকমভাবে দেখছি না। আমি আসলে এদেরকে বাচ্চা হিসেবে দেখি না, আমি দেখি এরা ভবিষ্যতের দেশনায়ক বা রাষ্ট্রনায়ক, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার বা সমাজসেবক। এদেরকে আমরা এরকমভাবে মূল্যায়ন করি এবং এই মানসিকতা নিয়ে এরা বেড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশের বড় বড় খ্যাতিমান ব্যক্তি হয়ে গড়ে ওঠে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি ঠিক সেরকম কিছু মানুষের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা আগামীতে এরকম মানে খ্যাতিমান হবে, দেশের সেরা মানুষ হবে, সেই বিশ্বাস অন্ততপক্ষে আমি করি। তো সেক্ষেত্রে এই তোমাদেরকে আলাদা করে কেন এরকমটি বলছি, কারণটি হলো তুমি যে পর্যায়ে এসেছো বা যেটি অর্জন করেছো এটি অনেক শিক্ষার্থী স্বপ্ন দেখেছিল, এখনও দেখে। অনেক অভিভাবক এটার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছেন। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে তুমি কৃতিত্বের দাবিদার। তুমি একটা কথা প্রায় বলা হয়, সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। সফলতা কোনো দুর্ঘটনা নয় যে তুমি চাও নাই, তুমি বৃত্তি পেতে চাও নাই, তুমি ভালো রেজাল্ট করতে চাও নাই, কিন্তু অ্যাক্সিডেন্টলি ঘটে গিয়েছে, এমনটি কিন্তু কখনো হয় না। আবার একই সঙ্গে বলা হয় সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন। সফলতা কোনো গন্তব্য নয় যে প্রাইমারিতে বৃত্তি পেলেই তোমার জীবন সফল, বিষয়টি কিন্তু এমন নয়। মানে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, মানে তোমার এটা চলমান প্রক্রিয়া। তুমি এর পরবর্তী তোমার নতুন টার্গেট, তোমাকে ক্যাডেট কলেজে ভর্তি হতে হবে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, পরবর্তীতে একজন বড় অফিসার হতে হবে, তোমাকে একজন সৎ এবং ন্যায়নিষ্ঠ মানুষ হতে হবে। অর্থাৎ তোমার এই গোলটি একটু একটু করে বাড়তে থাকবে। এই কারণে আমি বলছি এটা একটা অ্যাক্সিডেন্টও নয়, আবার এটা ডেস্টিনেশনও নয়। আর একটা কথা বলি, তোমরা এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনেছ মনে হয়। এই আইনস্টাইন উনি যেহেতু বিশ্ববিখ্যাত, ওনার একটা ছাত্র একদিন ওনার কাছে গেলেন, গিয়ে বলছেন, স্যার আমি তো আপনার মতো সফল হতে চাই, আমারও দুনিয়া জোড়া নাম হোক, পৃথিবী বিখ্যাত নাম হোক, আমি এমনটি হতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কিছু পরামর্শ দেন।
তো স্যার বলছেন যে আমি তো এখন ব্যস্ত আছি, তুমি একটি কাজ করো, আগামী শুক্রবার বিকাল 4টার সময় নদীর পাড়ে আসো। তো ও ছেলেটা একটু অবাক হয়েছে যে পরামর্শ নেওয়ার জন্য নদীর পাড়ে যেতে হবে কেন। যেহেতু স্যার বলেছেন, ও ঠিকই বিকাল 4টার সময় শুক্রবারে গিয়ে নদীর পাড়ে হাজির হয়েছেন। গিয়ে দেখে যে স্যার ঠিকই ওখানে বসে আছেন। তো স্যার বললো যে স্যার তাহলে আমাকে পরামর্শ দেন। তখন স্যার বলছে, আচ্ছা একটা কাজ করি, চলো আমরা একটু পানিতে নাম। তো ও বেশ অবাক হয়েছে যে পরামর্শ নেওয়ার জন্য পানিতে নামতে হবে কেন। স্যার বলেছেন ও না করতে পারেনি। তো স্যারের সঙ্গে সঙ্গে পানিতে নেমেছে। হাঁটু পর্যন্ত নামার পরে বলছে, স্যার এবার বলেন। তখন স্যার বলছে, সমস্যা নাই, আমি তো নামছি, তুমিও চলো। পরে কোমর সমান পানিতে নেমেছে। তখনও এই ছেলেটা স্যারকে আটকেছেন, বলছেন স্যার আর কি পানিতে নামার দরকার আছে? বলছে সমস্যা না, আমি তো তোমার সাথে আছি, চলো। যখন বুক সমান পানিতে নেমেছে, নামার পরে হঠাৎ করে দেখা গেল স্যার এই ছেলেটার ঘাড় ধরে পানির মধ্যে চুবিয়ে ধরেছে। পরিস্থিতি বুঝতে পারছো? মানে স্যার ছেলেটার ঘাড় ধরে পানির ভিতরে চুবিয়ে ধরেছে। ধরার পরে ও স্বাভাবিকভাবে হাত পা ছুটোছুটি করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ও যতই শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, স্যার আরও শক্তি দিয়ে ওরে চেপে পানির মধ্যে ধরে রাখছে। বেশ কিছুক্ষণ রাখার পরে এই ছেলে শক্তিতে যখন আর পারে না, তখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। মানে যেহেতু আর ও অক্সিজেন নিতে পারছে না, আর শক্তি পাচ্ছে না, ও নিস্তেজ হয়ে যাচ্ছে। যখন এরকম একটি অবস্থা তৈরি হয়েছে, তখন ওকে টেনে তুলেছে। তোলার পরে ও বিশাল জোরে একটা নিঃশ্বাস নিয়েছে, নিয়ে মানে ভীষণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে, রেগে গিয়েছে। হ্যাঁ, আপনি পরামর্শ নাই দিতে পারতেন, কিন্তু আপনি এভাবে আমার কষ্ট দিলেন, আমার এভাবে পানির মধ্যে চুবিয়ে ধরলেন। মানে ও ভীষণ রেগে গিয়েছে। তখন স্যার বলছেন, আচ্ছা তুমি তো এই রেগে গিয়েছো, তার আগে একটু বলো যে আমি তোমাকে যখন পানির তলায় চেপে ধরেছিলাম, তখন তুমি কি চাচ্ছিলে, মানে কি ভাবছিলে? যে আম্মুর তো আজকে বিরিয়ানি রান্না করার কথা ছিল, বিরিয়ানি বোধহয় আজকে আর খাওয়া হলো না। অথবা আব্বুর সঙ্গে বিকালে ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটিও বোধহয় হলো না। মানে এরকম কিছু চাচ্ছিলে? না না, আমি তো এসব চাচ্ছিলাম না। বলছে তাহলে কী চাচ্ছিলে? বলছি এসব নিয়ে ভাবার তো আমার সময়ই নাই, আমি তো তখন একটু বাতাস চাচ্ছিলাম, একটু অক্সিজেন চাচ্ছিলাম। বলছে তো অক্সিজেনটা তুমি কেমনভাবে চাচ্ছিলে? বলছে অক্সিজেন চাওয়ার মধ্যে তো আমার কোনো ত্রুটি ছিল না, কোনো ঘাটতি ছিল না। আমি প্রাণপণ চেষ্টা করেছি, জীবন দিয়ে চেষ্টা করেছি একটু অক্সিজেন পাওয়ার জন্য। বলছে তোমার সফলতার সূত্রটাই হচ্ছে ওটাই, তোমাকে জীবন দিয়ে চেষ্টা করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে, তাহলেই সফল হওয়া যাবে। কথা বোঝা গিয়েছে? অতএব তোমরা যারা এই পর্যায়ে এসেছো, এটাই শেষ নয়, এখনও প্রাণপণ চেষ্টা করে যেতে হবে সফল মানুষ, বিখ্যাত মানুষ হওয়ার জন্য। এবং সেক্ষেত্রে আমি যেটি বলবো যে তুমি যে প্ল্যাটফর্মে আছো বা যেখানে আছো, এটি নিঃসন্দেহে একটি ভালো প্রতিষ্ঠান। কেন ভালো প্রতিষ্ঠান? অন্য গতানুগতিক প্রতিষ্ঠানের থেকে ক্যাডেট অর্গান একটু এক্সেপশনাল। আমি যখন নিজে এখানে খোঁজ নিতে এসেছিলাম, তখন এখানকার টিচার, তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রম হবে। এই কারণে আমি আর অভিজ্ঞতা থেকে বলছি, বা আমার নিজের বাচ্চা জয়ী সরকার, আমি ওর বাবা, তো ওকে আমি ভর্তি করি, আমি নিজেও অনেক প্লিজড, কারণ এখান থেকে যে গাইডলাইনটি দেওয়া হয় আমার কাছে মনে হয়েছে অন্যদের থেকে ভালো। সেক্ষেত্রে তুমি যদি এই লাইনে থাকো বা এখানে থাকো, নিঃসন্দেহে তোমার জীবনে সফলতা আসবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, অনেক কথা বললাম, সকলে ভালো থাকবে, সকলের জন্য অনেক দোয়া থাকবে। প্রত্যেককে পৃথিবী বিখ্যাত হও, তোমার পরিচয়, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার প্রতিষ্ঠান, এমনকি তোমার স্কুল কলেজও পরিচিত হতে পারে, এরকম ব্যক্তিত্ব হয়ে গড়ে ওঠে। ভবিষ্যতে যেন তোমার স্কুল বলতে পারে যে অমুক ব্যক্তি আমার এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে গেছিল। সকলের জন্য দোয়া থাকলো, অভিভাবকদের জন্য শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখন পুরস্কার বিতরণের পালা।